দোষ স্বীকার করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন যে কোনো সময় সিদ্ধান্ত দিতে পারেন রাষ্ট্রপতি, জানালেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতি বিবেচনার কোনো সময়সীমা নেই। উনি 1 ঘন্টার ভিতর নিষ্পত্তি করতে পারেন, উনি 1 দিন 2 দিন 3 দিন রেখেও দিতে পারেন। দেখা করার জন্য কারা ফটকে সাকার পরিবারের সদস্যরা। এলাকায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সীমিত করা হয়েছে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতা হিম। সশস্ত্র বাহিনী দিবসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। প্রায় 2.5 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ করা যাচ্ছে না জামায়াত শিবিরের যুদ্ধাপরাধের বিচার বিরোধী প্রকাশনা। বিভ্রান্তি এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং রাজধানীর কলাবাগানে 2টি মিষ্টির কারখানায় অভিযান, 10 মণ ভেজাল মিষ্টি ধ্বংস, 6 লাখ টাকা জরিমানা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শীর্ষ 2 যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 71 মানবতা বিরোধী অপরাধের দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। এ তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, প্রাণ ভিক্ষার বিষয়ে যে কোনো সময় সিদ্ধান্ত দিতে পারেন রাষ্ট্রপতি। তবে এর আগে সাকা ও মুজাহিদের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে প্রাণ ভিক্ষা নিয়ে বিভিন্ন কথা বলা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতির মাঝেই শনিবার দুপুরে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন সাকা মুজাহিদ। এর আগে 2 পরিবারের পক্ষ থেকে প্রায় একই সময়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে নানা নাটকীয়তারও জন্ম হয়। সাকার পরিবার সংবাদ সম্মেলন করে বিএনপির গুলশান কার্যালয়ে। অন্যদিকে মুজাহিদের পরিবার সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে। মুজাহিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার একজন আসামি হিসেবে মামলাটির নিষ্পত্তি দেখতে চান মুজাহিদ। এজন্য তিনি রাষ্ট্রপতির কাছে আবেদনও করবেন। অন্যদিকে সাকার স্ত্রী জানান, প্রাণ ভিক্ষার বিষয়ে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করে সাকা চৌধুরী সিদ্ধান্ত নেবেন। যদিও উপস্থিত সংবাদ সম্মেলনেই বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পরিবারের পক্ষ থেকে ক্ষমা না চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে প্রাণ ভিক্ষার বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এ বিষয়ে যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারেন রাষ্ট্রপতি। দণ্ডপ্রাপ্তরা যদি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রাণ ভিক্ষার, এটা কোনো নির্দিষ্ট সময় নেই। জেল কর্তৃপক্ষের কাছে এটা পেশ করা হলেই জেল কর্তৃপক্ষ তড়িৎ গতিতে এটা পাঠিয়ে দেবেন রাষ্ট্রপতির কাছে, আর রাষ্ট্রপতি এটা বিবেচনা করবেন। রাষ্ট্রপতি বিবেচনার কোনো সময়সীমা নেই। উনি 1 ঘন্টার ভিতর নিষ্পত্তি করতে পারেন, উনি 1 দিন 2 দিন 3 দিন রেখেও দিতে পারেন, সেটা রাষ্ট্রপতির বিষয়। তবে বিবিসি বাংলা সাকা ও মুজাহিদের পরিবারের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি অবিশ্বাস্য। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। ওমর। পারমিতা, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এখন মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্তেরই অপেক্ষা, এবং আমরা ভেতরে এবং এর আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি এবং তাতে আমাদের কাছে তথ্য, তাতে আমরা জানতে পারছি যে ভেতরে আসলে এই ফাঁসি কার্যকরের জন্য যত ধরনের প্রস্তুতি নেয়ার দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং এই এলাকায় যে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গত 2 দিনের তুলনায় সেটিকে দ্বিগুণই বলা যায়। র্যাবের সদস্যের সংখ্যা, পুলিশের সদস্যের সংখ্যা এবং সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে অবস্থান নিচ্ছেন। এমনকি এই এলাকায় গত 2 দিন ধরে যে ধরনের আমরা দেখতে পেয়েছি যে গাড়ি ঘোড়া ঢুকছিল, সেই সব গাড়ি ঘোড়া ঢোকার ক্ষেত্রেও কিন্তু এখানে নিরাপত্তামূলক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং এই মুহূর্তেও আমি যদি আপনাকে
সামনে দেখাই, সেখানে আপনি দেখতে পাবেন যে পুলিশের দুটি পিকআপ ভ্যান এসেছে এবং সেই পিকআপ ভ্যানে নতুন সদস্য নিয়ে আসা হয়েছে এবং এরকম সংখ্যা কিন্তু বাড়ছে। এবং আপনাকে আরও জানাই যে আজ সন্ধ্যা 6:30 থেকেই বিজিবিও জানিয়ে দিয়েছে যে তারা সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো ঢাকা শহরে 20 প্লাটুন তাদের সদস্য নামানো হয়েছে। এর পাশাপাশি পারমিতা, আপনাকে আমরা যেই তথ্য জানাই সেটি হচ্ছে যে সন্ধ্যা 5:30টার দিকে আমরা দেখেছি যে মই নিয়ে দুজন ব্যক্তি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢুকেছেন। তারা যখন বেরিয়ে এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা ভেতরে একটি আপনার যে ফাঁসির যে মঞ্চ, সেই ফাঁসির মঞ্চের এলাকায় গিয়েছিলেন এবং সবশেষ তারা সেখানে পরীক্ষা করে এসেছেন যে সেই ফাঁসির যেই মঞ্চ, সেই ফাঁসির মঞ্চের আশপাশের যে লাইট রয়েছে সেই লাইটগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো তারা দেখে এসেছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ফাঁসির মঞ্চ পুরোটাই প্রস্তুত। তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে ফাঁসির কয়টি মঞ্চ সেখানে প্রস্তুত করে রাখা হয়েছে। তিনি আমাকে যেটি জানিয়েছেন সেখানে তারা দেখতে পেয়েছেন যে একটি ফাঁসির মঞ্চই মূলত সেখানে প্রস্তুত করে রাখা হয়েছে। এর পাশাপাশি পারমিতা, আপনাকে যেই তথ্য আমি জানাতে চাই সেটি হচ্ছে যে এরই মধ্যে এখানে কয়জন জল্লাদ এই দায়িত্ব পালন করবেন সেটিও নির্ধারিত হয়ে গেছে। তাদের নেতৃত্ব দেবেন শাহজাহান এবং রাজু নামে 2 জন জল্লাদ। এর পাশাপাশি আজ কিন্তু আজকে সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা সন্ধ্যার সময় এসেছিলেন পরিবারের সাথে সাকা চৌধুরীর সাথে দেখা করার আবেদন নিয়ে। তবে তারা কারা কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় তারা সেখানে ফিরে গেছেন এবং তারা এখানে সন্দেহ পোষণ করেছেন যে সাকা চৌধুরী, যেটি বলা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, দায় স্বীকার করে সেই বিষয়ে তারা সন্দেহ পোষণ করেছেন। পারমিতা, এই ছিল আমার কাছে সবশেষ। তার মানে ফাঁসির জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এখন শুধুমাত্র রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা করেন কিনা তার জন্য অপেক্ষা করা হচ্ছে। দর্শক, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদনটি গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে নেওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ, আমরা চলে যাচ্ছি তার কাছে। শুভ, পারমিতা, আমি এখন গুলশানে আইনমন্ত্রীর কার্যালয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সকাল দুপুর 3:30 থেকে এখানে অপেক্ষা করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রাণ ভিক্ষার যে আবেদনটি আইন মন্ত্রণালয়ের আসার কথা ছিল সেটি আইন মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর কার্যালয়ে আসার কথা, সেটা কিন্তু কিছুক্ষণ আগে, এখন থেকে 4 থেকে 5 মিনিট আগে এখানে পৌঁছেছে। তবে যে ধরনের নিয়ম অনুযায়ী আইনমন্ত্রীর একটি মতামতের পরে, অর্থাৎ তার সিগনেচার পরে মূলত রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। তবে আজকে শনিবার হওয়ার কারণে আইনমন্ত্রী তার অফিসে যেতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাগজটি এসে আইন মন্ত্রণালয়ের যাবতীয় যে নিয়মকানুন মেনে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেম মোহাম্মদ জহিরুল হক, তিনি 5 মিনিট আগে তিনি আইন মন্ত্রণালয়ের আইনমন্ত্রীর কাছে সেই প্রাণ ভিক্ষার আবেদনটি নিয়ে এসেছেন। তো আমরা আইনমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি তার অফিসিয়ালি যে ব্যক্তিগত মতামতটি দিতে হয় সেই মতামতটির জন্য তিনি অপেক্ষা করছিলেন। আমরা দফায় দফায় কয়েকবার কথা বলেছি। এর আগে কিন্তু আমরা শোনা যাচ্ছিল যে কাগজটি অনেক আগে এসে পৌঁছেছে, কিন্তু সব খবরগুলোই কিন্তু ভ্রান্ত ছিল, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আর আমরা দেখেছি যে 2টি সাদা গাড়িতে করে সচিব আবু সালেম মোহাম্মদ জহিরুল হক সহ আরো কয়েকজন কর্মকর্তা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজটি আইন মন্ত্রণালয়ে নিয়ে আসার পরে, যাবতীয় কার্যক্রম শেষ করার পরে এখন তিনি নিয়ে এসেছেন আইনমন্ত্রীর কাছে। তবে আইনমন্ত্রী যেটা জানিয়েছেন, তিনি কাগজটি এখন পড়ছেন, দেখছেন। এরপরে তিনি কিছুক্ষণ পর তার ব্যক্তিগত ওপিনিয়ন তিনি গণমাধ্যম কর্মীদের সামনে তিনি বলবেন। এই জন্য আমরা যেমন অপেক্ষাও করছি, তেমনি এর আগে তিনি এটি কাগজটি সিগনেচার করে পরিপূর্ণভাবে বঙ্গভবনে পাঠানোর জন্য, রাষ্ট্রপতির বরাবর পাঠানোর জন্য তিনি এখন যাচাই বাছাই করছেন। তো পারমিতা, এই ছিল গুলশানের কার্যালয় থেকে সবশেষ খবর। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম মুজাহিদ শুভ আমাদেরকে জানাচ্ছিলেন প্রাণ ভিক্ষার যে আবেদন করেছেন 2 যুদ্ধাপরাধী, সেই আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রীর কার্যালয়ে নেওয়া হয়েছে এবং আইনমন্ত্রীর কাছ থেকে সেখানে যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো শেষে তারপর রাষ্ট্রপতির কাছে সেটি নেওয়া হবে এবং রাষ্ট্রপতি যদি তাদেরকে প্রাণ ভিক্ষার আবেদন মঞ্জুর করেন তবেই তাদের আসলে ফাঁসি হবে কি হবে না সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। তো জেল গেটে এখন আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা নিরাপত্তা ব্যবস্থার খবর তার কাছে জানতে চাইব। রুমেল, কেমন দেখছেন আপনি পরিস্থিতি?
পারমিতা, আপনি যেমনটি বলছিলেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, তো এই মুহূর্তে আমরা সেটাই দেখছি যে কারা ফটকের একদম সামনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর এছাড়াও এই কারাগারের আশপাশের এলাকাতেও প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন এবং এই এলাকাটিতে আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী ছাড়া আর সাধারণ কোনো মানুষকে কিন্তু এখন এই এলাকাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে কারা ফটকের সামনে যে রাস্তাটি রয়েছে সেই দিকে আগেও যেরকম সীমিত আকারে যানবাহন চলাচল করছিল, সেই সীমিত আকারে যানবাহন চলাচল এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আরেকটা বিষয় আপনাকে আমি একটু বলতে চাই যে এর আগে অর্থাৎ যে 2টি ফাঁসি কার্যকর হয়েছে তখন আমরা দেখেছিলাম যে যেদিন দণ্ডটি কার্যকর করা হয় সেদিন কিন্তু এই কারাগারের আশপাশে যেসব দোকানপাট থাকে সেই দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া হয়। তো আজকে আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে দোকানপাটগুলো কিন্তু খোলা রয়েছে, দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া হয়নি। তবে যেসব দোকানপাট রয়েছে সেই দোকানপাটের আশপাশেও দেখছি যে আমরা র্যাব পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এই কেন্দ্রীয় কারাগার এলাকার চারপাশে যেসব উঁচু ভবনগুলো রয়েছে সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখছি যে পুরো এলাকাতে অর্থাৎ এই কেন্দ্রীয় কারাগারকে কেন্দ্র করে চারপাশে পুরনো ঢাকার যেসব অলিগলি রয়েছে সেসব জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি টহল দিচ্ছে। এবং আরেকটা বিষয় এখানে বলতে পারি সেটি হচ্ছে সকাল থেকে যেটি এই পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে একটি যে জল কামান অবস্থান নিয়েছিল সেইটি কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছে। তো সবকিছু মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার রয়েছে এবং এই যে এই অর্থাৎ কেন্দ্রীয় কারাগার এলাকা এটি পড়েছে ডিএমপি লালবাগ ডিভিশনের আওতায়। তো লালবাগ ডিভিশনের উপকমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে, তো তিনি যেটি জানিয়েছেন যে এখানে তারা ছাড়াও অর্থাৎ পুলিশের সদস্যরা ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। তো তারা যেটি বলছেন যে কেন্দ্রীয় কারাগার এলাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করেছেন। যে কোনো ধরনের নাশকতার ঘটনা যদি কেউ ঘটানোর চেষ্টা করেন সেটি তারা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে পারবেন, এমনটাই হচ্ছে লালবাগ বিভাগের উপকমিশনার আমাকে জানিয়েছেন। আরেকটা বিষয় এখানে একটু বলতে চাই যে আজকে কিন্তু সন্ধ্যা 6:30 থেকে পুরো রাজধানী জুড়ে 20 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে এবং যে 20 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বিজিবির সদস্যরা এই রাজধানী জুড়ে টহল দেবেন এবং বিজিবি সদস্যরা পুরো রাজধানীতে টহল দিলেও তাদের নিরাপত্তার জন্য বিশেষ নজরদারি থাকবে কেন্দ্রীয় কারাগার এলাকায়, তেমনটাই বিজিবির পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো পারমিতা, কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। রুমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম জেলগেট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল, এবং যেটি মনে হচ্ছে যে ফাঁসি আজ কার্যকর হচ্ছে কিনা এই বিষয়ে আসলে স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না, বিষয়টা বেশ ঘোলাটে এটুকুই বোঝা যাচ্ছে। তবে নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই জোরালো রয়েছে কেন্দ্রীয় কারাগারের সামনে। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। আগামীতে মুক্তিযোদ্ধাদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়ন করতে সরকার আধুনিক পদ্ধতিতে ডেটাবেস তৈরির কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1971 সালের 21 নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিগামী সাধারণ মানুষের সাথে সমন্বিত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। সেই থেকে দিনটিকে পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। দিবসটি স্মরণে দিনের প্রথম ভাগেই 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শহীদদের স্মরণে এরপরেই সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলের করুণ সুরে 3 বাহিনীর চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সালাম জানায়। খেতাবধারী মুক্তিযোদ্ধা। পরে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বীরশ্রেষ্ঠ সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের 70 জন স্বজনদের মাঝে বিশেষ সম্মাননা তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গৌরব সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করছি, কাজে আমরা সকল মুক্তিযোদ্ধাদের ডাটাবেস করা, তাদের যে মূল সনদগুলি সেগুলি 9টি নিরাপত্তা বারকোড সহ এই সনদ প্রদানের বিষয়টা আমরা বিবেচনা করছি। আর সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা আগামীতে এটা 10,000 করবারও একটা প্রস্তাব রয়েছে এবং সেটা আমরা করে দেব। অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য 3 বাহিনীর 19 জন সদস্যের হাতে বাহিনী পদক ও অসামান্য সেবা পদকও তুলে দেন শেখ হাসিনা। বলেন, সেনা সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করে বহির্বিশ্ব দেশের উজ্জ্বল ভাবমূর্তি ধরে রাখতে হবে। আজকে বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে কেউ রোধ করতে না পারে তার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করবার আহ্বান জানাচ্ছি। সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে
এই অর্জিত সম্মান অক্ষুণ্ণ রেখে আমাদের অব্যাহতভাবে এগিয়ে যেতে হবে। এছাড়াও ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার স্মৃতিচিহ্ন ধরে রাখতে দেশের সবকটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। সেই গণহত্যায় সেখানে যারা শহীদ হয়েছেন সেই গণকবরগুলিও সংরক্ষণের পদক্ষেপ আমরা নিয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেনাকুঞ্জে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। এতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস এবং মিশনের কর্মকর্তারা। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারাও যোগ দেন সংবর্ধনা অনুষ্ঠানে। এর আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু ইসরার। সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথি এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যার সময় আরো থাকছে। বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রাতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সংশয় মেসির খেলা নিয়ে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রায় 2.5 মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে বিকেল 5:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বেগম জিয়া। এরপর 5:35 তিনি বিমানবন্দর এলাকা ত্যাগ করে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। গত 16 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। এরপর থেকে তার বড় ছেলে তারেক রহমানের বাড়িতে অবস্থান করেন বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ নেতারা বলেছেন, কোন ষড়যন্ত্রই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ জাতিকে রুখতে পারবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে পুরো আস্থা আছে এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গোটা জাতি সন্দেহাতীতভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল আছে। যারা যুদ্ধ অপরাধীদের রক্ষা করবার জন্য এই দেশকে অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘিত হবার অপরাধে তাদের বিচার করার দাবি এই দেশবাসী জানাচ্ছে। 2 জনের ফাঁসি ইতিমধ্যে হয়েছে, আরো 2 জনের ফাঁসি একেবারে দোরগোড়ায় ফাঁসির রশি কাছাকাছি চলে এসছে। বিএনপি যুদ্ধাপরাধীদের দল এবং তারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে এবং তারা তাদেরকে সমর্থন করে। এই সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর যে প্রতিক্রিয়া, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিএনপি জানিয়েছে, তাতে স্পষ্ট এটা প্রতীয়মান হয়ে গেছে। কোন ষড়যন্ত্র সফল হবে না, জাতীয় ঐক্য গড়ে উঠেছে, কিন্তু ওদেরকে নিয়ে ওদের সাথে কোনো সংলাপের প্রশ্ন উঠে না। সাধারণ মানুষ যেভাবে কষ্ট পায় আমাদের বিভিন্ন আচরণে, আমাদের নেতাকর্মীদের আমার আচরণে, আমাদের নেতাকর্মীদের আচরণে, আমার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আচরণে, তাতে কিন্তু জাতীয় ঐক্যে একটু চির ধরার চেষ্টা করে। শেখ হাসিনার প্রতি যে মানুষের যে আস্থা, সে আস্থায় কিন্তু একটু চির ধরে। জঙ্গিবাদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃঢ় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান, দয়া করে এমন কোনো কাজ করব না আমরা যেই কাজগুলো জনগণ আমাদের প্রতি বিরাগ ভাজন হয়। দর্শক, শীর্ষ 2 যুদ্ধাপরাধীর প্রাণ ভিক্ষার আবেদনের বিষয়ে এই মুহূর্তে আইনমন্ত্রী আনিসুল হক তার বাসায় গুলশানে ব্রিফ করছেন সাংবাদিকদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই দুটো দরখাস্ত বাংলাদেশের সংবিধানের 49 ধারায় মহামান্য রাষ্ট্রপতির যে ক্ষমা করার যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করার জন্যই করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণটা মহামান্য রাষ্ট্রপতির ব্যাপার। আমি যা পড়েছি সেটা যতক্ষণ পর্যন্ত এই ফাইল মহামান্য রাষ্ট্রপতি নিষ্পত্তি না করছেন
এটা বলাটা সমীচীন হবে না। কখন নাগাদ পৌঁছবে এবং রাষ্ট্রপতি কত সময়ের মধ্যে সুরাহা করতে পারে? কোন নির্দিষ্ট সময় নাই। আর কখন নাগাদ রাষ্ট্রপতির কাছে এটা পৌঁছাবে, মানে কতক্ষণ সময় লাগবে বা কি? সেটা কি আর আমি বলতে পারবো কতক্ষণ নাগাদ পৌঁছাবে? আপনার পক্ষ থেকে আইনগত ব্যাখ্যা দিচ্ছিল কি সেটাই তো আমি বললাম যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি সেটা না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত যেই মতামত আমি মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছি সেই মতামত কি আমি কারো কাছে ব্যক্ত করতে পারি? আমি পারি না। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে বলা হয়েছে যে বিচার প্রক্রিয়ায় যারা ত্রুটির কথা তারা রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন পিটিশনের মধ্য দিয়ে। তো এই জায়গাটা এসে কি কেবল আমি খবরে যেটা দেখেছি যে ওনারা নাকি মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন একটা পিটিশন নিয়ে, এই পর্যন্তই আমি শুনেছি। আপনি কি মনে করেন কিনা যে ওনারা যে অভিযোগ করছেন সেই অভিযোগের সত্যতা আছে? কোনো সত্যতা নেই। অর্থাৎ এই পুরো বিচার প্রক্রিয়ার ভিতরে যথেষ্ট অনিয়ম হচ্ছে। আর মুজাহিদের স্ত্রী যে আবেদনটা করেছে কয়টা সাথে বলেন যে আপনি কি মনে করেন কিনা যে তারা যে অনিয়ম এবং এটা যে কতখানি সঠিক? দেখেন, তাদের বিচারিক আদালতে যখন তাদের মামলাটা চলছিল তখন তাদের যেই সব বক্তব্য তারা এখন রাখছেন সেইগুলি রেখেছিলেন এবং আদালত সেইগুলি বিবেচনা করে তারপরে তাদের মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে তাদেরকে বিচারিক আদালত সাজা দেন। সেই সাজার বিরুদ্ধে তারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আপিল করেন। আপিল বিভাগের আপিল শুনানি আনতে, দোতরফার শুনানি আনতে নামঞ্জুর হয় এবং সেইখানে তারা এই সব বক্তব্য রেখেছিলেন। তারপরেও আপিল বিভাগের যে রায়, সেই রায় তারা রিভিউ করেছিলেন, সেখানেও শুনানি হয়েছিল। শুনানির পরে তারপরে আপিল বিভাগ রিভিউ খারিজ করেন। তো তিনটি আদালতের রায়ের পরে আজকে তাদের যেসব দাবি, এগুলি হচ্ছে নেহাতি একটা পরিস্থিতি তৈরি করার জন্য দাবি, এর কোনো আইনি যুক্তিকতা নেই। এটা কোনো অস্পষ্টতা থেকে যাচ্ছে বলতে আমার তো মনে হয় না। আমি তো পরিষ্কারই আপনাদেরকে বলছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আমার মনে হয় সেইটা আরো পরিষ্কার করে দেই। আমি বলতে চাচ্ছি যেই দরখাস্তটা তারা করেছেন সেইটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদের যে মহামান্য রাষ্ট্রপতির যে ক্ষমার করার ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করার জন্য তারা আবেদন করেছেন। আমি যেটা বলছি না সেটা হচ্ছে যে এই আবেদনের মধ্যে তারা কি লিখেছেন, 1 আর 2 আমাদের কি মতামত, দুটোই আবেদনটি মহামান্য রাষ্ট্রপতির কাছে করা হয়েছে। সেই জন্য মহামান্য রাষ্ট্রপতির ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা না পৌঁছানো পর্যন্ত এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি না। দ্বিতীয়ত, আমি কি মতামত দিয়েছি সেটাও মহামান্য রাষ্ট্রপতিকে মতামত দিয়েছি, সেই ব্যাপারেও তার কাছে কাগজ পৌঁছানোর আগে আমি কাউকে কিছু বলতে পারি না। এটা আমার সাংবিধানিক দায়িত্ব, তো সেই জন্য আমি বলছি না। কিন্তু তারা যেটা বলছে, যদি এটা 49 অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করার দরখাস্ত না হতো তাহলে পরে কি এটা কনসিডারেশনের কোনো প্রয়োজন থাকতো? শেষ। রাজধানীর কলাবাগানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি এবং বিএসটিআই এর অনুমতি না নেওয়া সহ বিভিন্ন কারণে ভাগ্যকুল ও বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব 2।
এই অভিযানে দুটি কারখানা থেকে 10 মণ ভেজাল মিষ্টি ধ্বংস করা হয়। এছাড়া প্রতিষ্ঠান দুটিকে 6 লাখ টাকা জরিমানা এবং মালিক ও কর্মচারী সহ 5 জনকে 2 মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর কলাবাগানে ঐতিহ্যবাহী ভাগ্যকুল ও বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব 2। এ সময় খোলা পরিবেশে খালি হাতে সুস্বাদু রসালো মিষ্টি তৈরি, খোলা পরিবেশে দই রাখা, ভেজাল তেল ব্যবহার, ছানা সহ বিভিন্ন খাবারে বাসি খাবার মেলানো সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভাগ্যকুলকে 2 লাখ টাকা এবং বিক্রমপুরকে 4 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মিষ্টির দোকান কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা গলিতে গলিতে আছে। এটা একটা বিশাল বাজার কিন্তু আছে, চাহিদাও আছে। প্রথমে চাই যে এই জিনিসগুলোর তারাই সচেতন হোক। আমরা প্রথমে শাস্তির বহরটাকে বাড়াতে চাই না। আমরা চাই যে আসলে যেহেতু ওরা সাংস্কৃতিক দিক থেকে অনেক পিছনে পড়ে আছে। দুটি কারখানার 10 মণ মিষ্টি ধ্বংস করা হয়। প্রথমবারের মতো সামান্য শাস্তি দিয়ে প্রতিষ্ঠান দুইটিকে শুধরানোর সুযোগ দিয়েছেন বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুরাতন তেল ব্যবহার, পানির কোনো নিরাপদ পানি ব্যবহার না করা এবং ময়লা আবর্জনা, পুরনো পচা মিষ্টি একইবার ব্যবহার করা, রং ব্যবহার করা কারণে তাদেরকে নিরাপদ খাদ্য আইনে মোট 6 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 5 জনকে আটক করা হয়েছে, মালিক সহ, এবং তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ক্রেতাদেরকে মিষ্টি কেনার আগে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং বিএসটিআই এর সিল দেখে কেনার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালত। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মালিতে বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলা ও জিম্মি ঘটনার পর দেশটিতে 10 দিনের জরুরি অবস্থা জারি করেছে সরকার। সেই সঙ্গে শনিবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকারি তথ্য মতে শুক্রবারের ওই ঘটনায় 2 বন্দুকধারী সহ নিহত হয় অন্তত 21 জন। মালির রাজধানী বামাকোর র্যাডিসন ব্লু হোটেলে বিশেষ বাহিনীর রুদ্ধশ্বাস কমান্ডো অভিযানের মধ্য দিয়ে শেষ হয় এই জিম্মি সংকটের। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে ওই অঞ্চলের আল কায়দা সংশ্লিষ্ট আল মুরাবিতুন জঙ্গি গোষ্ঠী। এদিকে মালিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এল ক্লাসিকোর খবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে 2 স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মর্যাদার লড়াইয়ে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষ অবস্থান আরও শক্ত করতে চায় বার্সেলোনা। অন্যদিকে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত 11:15 শুরু হবে 2 দলের ম্যাচটি। লা লিগায় 11 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। এ ম্যাচে জিতলেই ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে কাতালানদের সামনে। যদিও এখনও দলের মূল অস্ত্র লিওনেল মেসির খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে কাতালান ক্লাবটির পক্ষ থেকে মেসির খেলা নিয়ে আসার কথাই শোনানো হয়েছে। মেসি ছাড়া আর কোনো ইনজুরি সমস্যা নেই বার্সা শিবিরে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ শিবিরে নেই বড় কোনো ইনজুরি সমস্যা। দীর্ঘদিন পরে ইনজুরি থেকে সুস্থ হয়ে এই ম্যাচে ফিরতে পারেন সার্জিও রামোস, হামেস রদ্রিগেজ ও গ্যারেথ বেল। ম্যাচটাও হচ্ছে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। চিরচেনা পরিবেশ হওয়ায় জয়ের ব্যাপারে বেশ আশাবাদী কোচ রাফায়েল বেনিতেজ। সন্ধ্যার সময়ের এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা ও মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন যে কোনো সময় সিদ্ধান্ত দিতে পারেন রাষ্ট্রপতি, জানালেন অ্যাটর্নি জেনারেল। দেখা করতে কারা ফটকে সাকার পরিবার। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। প্রায় 2.5 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ করা যাচ্ছে না জামায়াত শিবিরের যুদ্ধাপরাধের বিচার বিরোধী প্রকাশনা। বিভ্রান্তি এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং রাজধানীর কলাবাগানে 2টি মিষ্টির কারখানায় অভিযান, 10 মণ ভেজাল মিষ্টি ধ্বংস, 6 লাখ টাকা জরিমানা। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।